আমন্ত্রণ জানাচ্ছি স্যাটারডে নাইট স্পোর্টসের আজকের আয়োজনে। আমাদের আজকের ট্যাগলাইন বাংলাদেশের ক্রিকেট ভেতরে এবং বাহিরে। আলোচনার জন্য আপাতত স্টুডিওতে একজন আছেন, আরিফুল ইসলাম রনি, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আরেকজন আমার পাশের যে চেয়ারটা, সেই চেয়ারটা খালি আছে, কারণ ঢাকা শহরের ট্রাফিক জ্যামে তিনি আটকে আছেন। হয়তোবা তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে চলে আসবেন। তবে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে চট্টগ্রাম থেকে। আমার পেছনে জনাব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, সম্মানিত পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আলমগীর ভাই, আপনাকে আমন্ত্রণ স্যাটারডে নাইট স্পোর্টসের আজকের আয়োজনে। আলমগীর ভাই, আমি আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, কারণ আমাদের আজকের আলোচনাটা কয়েকটা ভাগে বিভক্ত। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বিপিএল প্রসঙ্গটা, কারণ বিপিএল নিয়ে আমরা এই মুহূর্তে একটা ডিলেমার মধ্যে আছি যে বিপিএলটা কি আদৌ হবে কি হবে না। তবে আমি যতটুকু জানতে পেরেছি, যদিও সেই সময়টাতে আমি ক্রীড়া সাংবাদিকতা বা এই জগতে আসি নাই, যখন বিপিএল শুরু হয়েছিল ওই সময়টায় বিপিএল আপনাদেরই ব্রেন চাইল্ড ছিল। ইন পার্টিকুলার আপনার কথা অনেকে বলেন যে আপনার ব্রেন চাইল্ড ছিল। ঠিক কোন জায়গা থেকে বিপিএল এর ব্যাপারে আপনারা তখন পরিকল্পনা শুরু করেছিলেন, সেই ব্যাপারটা বলবেন। আর আজকে 14 বছর পরে এসে আপনার কাছে আফসোস হয় কিনা যে বিপিএলটা আজও আমাদের বাংলাদেশে একটা ব্র্যান্ড হিসেবে উপস্থাপিত হতে পারে নাই? ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভির দর্শকদেরকে। আসলে আমরা যখন বিপিএল প্রথম শুরু করার যে পরিকল্পনা, সেটি ছিল তখন আইপিএল এর সেকেন্ড বা থার্ড ইয়ার চলছিল। আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে এই যে স্বল্প সময়ের ক্রিকেটটা হয়তো পপুলার হবে এবং এটা ক্রিকেটকে দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। সেই ধারণা থেকেই প্রথমে আমি চট্টগ্রামে একটা পিসিএল টি-20 নামে প্রথম বাংলাদেশি টি-20 টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, যেখানে আমরা 6টি টিম বিক্রি করেছিলাম। প্লেয়ারদের প্রথম ড্রাফট বা অকশন যেটা করেছিলাম, চিটংয়ে করেছিলাম এবং সেটি বেশ পপুলার হয়েছিল। চট্টগ্রাম আমাদের যে স্টেডিয়ামটা আছে সেখানে আয়োজন করেছিলাম এবং তারপরের বছর যেহেতু বাংলাদেশে বিশ্বকাপ ছিল, চট্টগ্রামের ভেন্যুগুলো ব্যস্ত ছিল, তখন ওই টুর্নামেন্টটি আমরা তারপরের বছর গিয়ে সার্জে স্টেডিয়াম ভাড়া নিয়ে আমরা আয়োজন করেছিলাম। তো ওটির যে আয়োজন এবং যে সফলতা ছিল, সেই সফলতা তখন আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলাম। আমি দেশে ফেরার পরেই আমাদের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় যে আমরা এই ধরনের টুর্নামেন্টকে আর পারমিশন দিবে না। প্লাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরাই টি-20 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে। এই সিদ্ধান্তের পরেই আমরা আসলে এই বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেই এবং বিপিএল শুরুর আগে আমরা এই যে মডেলটি আছে, এটি তো একটি ফ্র্যাঞ্চাইজি মডেলে বিশ্বে অনেকগুলো ক্রিকেট ছাড়াও অনেকগুলো ইভেন্ট কিন্তু এই মডেলে আয়োজিত হয়। আমরা এই মডেলটি জানার জন্য আমরা ইন্ডিয়ার যে আইপিএল যারা করেন, ললিত মোদী ছিলেন তখন, তার সাথেও সাক্ষাৎ করেছি এবং বিশ্বের অনেক দেশের মডেলগুলোকে নিয়ে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা একটা মডেল দাঁড় করাই এবং এই মডেলটি আসলে এখন আমার মনে হচ্ছে যে আমাদের আজকে 2026 সালে এসে ওই মডেলটি অনেক ইউনিক মডেল ছিল। কারণ ওই মডেলটিতে কিন্তু যারা বিপিএল এ যারা ফ্র্যাঞ্চাইজি ওনার ছিলেন তাদেরকে মালিকানা দেওয়ার বিষয় ছিল। ওখানে বিপিএল টি-20 এই টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি টুর্নামেন্ট আয়োজন ছাড়াও তাদের নিজস্ব বিভাগে ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে তাদের সারা বছর ব্যাপী ক্রিকেট কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এবং ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম করা, এইজ গ্রুপ টুর্নামেন্ট করা, অনেকগুলো বিষয় কিন্তু আমরা যারা ফ্র্যাঞ্চাইজি ওনার ছিল তাদের সাথে আমরা কন্ট্রাক্টে সংযুক্ত করেছিলাম এবং আমরা এই টোটাল ইভেন্টটি কিন্তু আমরা একটা বিদেশি কোম্পানির কাছে আমরা বিক্রি করে দিয়েছিলাম 5 বছরের জন্য, যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 5 বছর 350 কোটি টাকা পাওয়ার কথা ছিল। আমি যদি ভুল না করে থাকি আলমগীর ভাই, গেম অন নাম ছিল সেই প্রতিষ্ঠানটার। রাইট। এটা একটি ইন্ডিয়ান কোম্পানি ছিল। এখানে আমাদের অনেক জনের মধ্যে আমাদের সৌরভ গাঙ্গুলির এক আত্মীয় এই ইভেন্টটির সাথে সম্পৃক্ত ছিলেন। তো এইটা আমরা প্রথম বছর আমাদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট ফেজ ছিল ফ্র্যাঞ্চাইজিদেরকে বোঝানো যে এই ইভেন্টটি 8 কোটি টাকা দিয়ে একটা টিম কিনা, এই ইভেন্টের পিছনে 14-15 কোটি টাকা খরচ করে এই টাকাটা তার কি রিফান্ড নিবে কিভাবে,
এই জিনিসগুলো আমাদের যে আমাদের এখানে যে কর্পোরেট হাউসগুলো আছে তাদেরকে বোঝাতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এবং এক পর্যায়ে গিয়ে আমরা কিন্তু অরুণ লালকে এনেছিলাম আমরা যে ফ্র্যাঞ্চাইজি যারা কর্পোরেট হাউস আছে তাদেরকে বোঝানোর জন্য তার প্রেজেন্টেশন আমরা নিয়েছিলাম এবং আমরা উম, বলতে পারেন যে সক্ষমতার কর্পোরেট হাউস গুলোকে পাওয়ার কথা ছিল সেই কর্পোরেট হাউস গুলোকে কিন্তু আমরা রিচ করতে পারিনি, তাদেরকে আসলে আমরা বুঝাতে পারিনি। তারপরেও কিন্তু আমরা প্রথম বছর আমরা যে বিপিএলটি আয়োজন করেছিলাম, আপনাদের হয়তো এখনো স্মরণ আছে, সেই ইভেন্টটিতে আমরা বিশ্বের অনেক সেই সময়কার অনেক নামি দামি খেলোয়াড় আমরা আনতে পেরেছিলাম। আমরা যারা টিম কিনেছিলেন তাদেরকে আমরা 10 বছরের মালিকানা দিয়েছিলাম এবং এইভাবে আয়োজন করে প্রথম বছর কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রায় 29,80,00,000 টাকার মতো আমরা প্রফিট ক্রিকেট বোর্ডে আমরা জমা দিয়েছিলাম এবং প্রথম বছর বিপিএল আয়োজন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার যতটুকু স্মরণ আছে 1,00,000 প্রায় 15-20 হাজার টাকার মতো আমাদের ক্রিকেট বোর্ডের খরচ হয়েছিল। বিনিময়ে ক্রিকেট বোর্ড প্রায় 30 কোটি টাকার মতো রেভিনিউ আর্ন করেছিল। যদিও আমরা সেই মানের আমরা কর্পোরেট হাউস গুলো আনতে পারিনি, কিন্তু তারা তাদের সীমিত সাধ্যর মধ্যে তারা চেষ্টা করেছেন এবং এটাও বলে রাখি যে প্রথম বছর আমাদের কিছু প্লেয়ার্স নন পেমেন্ট ইস্যু ছিল, সেটা প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মতো নন পেমেন্ট ইস্যু ছিল, কারণ অনেকগুলো প্লেয়ারের পেমেন্ট যে চ্যানেলে পাঠানোর কথা ছিল সেই চ্যানেলে পাঠানোর পরে পেমেন্ট গুলো অন্য জায়গায় চলে গেছিল, এরকম কিছু বিষয় এখানে ছিল। তারপরও আমি আমি এই বলতে পারি জায়গাটা যে আপনার কাছে আবারও ফিরবো ঠিক এই জায়গা থেকে যে বর্তমানে বিপিএল এর কন্ডিশনটা আসলে কি আছে সেই জায়গাটা থেকে। আচ্ছা, আমি যদি আপনাকে সেটাই একটু জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে যে 14 বছর পার হয়ে গেছে একটা বিপিএল এর, আপনি যে কথাগুলো বললেন যে আপনারা সে সময় যে প্রয়াসটা নিয়েছিলেন সেই প্রয়াসটার পরে প্রথম 2 মৌসুমের বিপিএল কিন্তু সাকসেসফুল প্রজেক্ট ছিল, কিন্তু এরপরে সেই বিপিএলটা কেন জৌলুস হারালো, কেন সেটা কোনো কমার্শিয়াল বা ফাইন্যান্সিয়াল মডেলও পেল না, কিংবা এখন কেন আসলে বিপিএল একটা অনাস্থার জায়গায় তৈরি হয়ে গেছে, এটা কি আপনার কাছে আফসোস লাগে কিনা, আপনি কারণ আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? এটা ভেরি আনফরচুনেট। এটা প্রথম 2 বিপিএল এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি যতটুকু জানি প্রায় 60 crore টাকার মতো প্রফিট করতে পেরেছিল। যেটা 2026 সালে এসে এখানে ক্রিকেট বোর্ডের আয় হওয়ার কথা ছিল প্রতি বছর এট লিস্ট 2 থেকে 250 কোটি টাকা প্রফিটের জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল। সেটি আমরা করতে পারিনি, কারণ 2 বছর প্রথম 2 বছরের পর কিন্তু আমরা টোটাল মডেলটাই চেঞ্জ করে ফেলেছি। আমরা এখানে মালিকানার জায়গা থেকে সরে এসেছি। আমরা প্রত্যেক বছর টিম নিয়েছি। তাদেরকে ১ বছরের জন্য আ তাদেরকে টিম দিয়েছি। এই মডেলটাতেই কিন্তু মূল বিষয়টা হচ্ছে তারা এখানে ইনভেস্ট করবে লম্বা সময়ের জন্য। আপনি যদি আমি ভুল না করি, ইন্ডিয়ার যে কেকেআর যে টিম আছে, সেই টিমটি শাহরুখ খান কিনেছিলেন। তার প্রাথমিক ইনভেস্টমেন্ট ছিল 78 crore রুপি বা ৮০ কোটি রুপির মতো। প্রথম ৩ বছর চালানোর পর এই শাহরুখ খান কিন্তু মার্কেটে যে তার এক্সিট ক্লজ যেটা ছিল ৩ বছর পর টিম বিক্রি করতে পারবে। সে মার্কেটে বলল যে আমি টিম বিক্রি করে দিব। তখন স্ট্রেট নোকিয়া, ইন্ডিয়ান নোকিয়ান কোম্পানি তাকে অফার করেছিল ৮০০ কোটি টাকা দিয়ে আমি তোমার টিম কিনতে চাই। এটা হচ্ছে এই মডেলটাই হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান কিরকম হবে, কত বছর পর থেকে আপনি এটা প্রফিটে যেতে পারবেন, এটা একটা লম্বা সময়ের পরিকল্পনার বিষয়। আপনি আজকে আইপিএল এর একটা টিমের ভ্যালু 20,000 কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে। আমাদের এখানে যেটা সবচেয়ে বড় ভুল হয়েছে, আমরা মালিকানা থেকে সরে আসার কারণে প্রত্যেক বছর, আজকে এই বছর যে ফ্র্যাঞ্চাইজি ওনার 15-20 কোটি টাকা খরচ করেছে, তারপরের বছর কিন্তু সে আদৌ টিমের মালিক থাকবে কিনা বা টিমের মালিকানায় থাকবে কিনা সেটি নিশ্চিত ছিল না। যে কারণে এটাকে তারা বিজনেস একটা মডেল হিসেবে তারা দাঁড় করাতে পারেনি। আস্তে আস্তে আসলে এখানে যারা ইনভেস্ট করেছে তারা কোনো রিটার্ন পায়নি। রিটার্ন না পাওয়ার কারণে কিন্তু আস্তে তাদের ইন্টারেস্ট হারিয়ে গেছে। হারানোর পর আজকে একদম তলানিতে এসে পৌঁছেছে বলে এটা হচ্ছে আমার ব্যক্তিগত
অভিমত। আলমগীর ভাই, এই জায়গাটা আমি ফিরবো আপনার কাছে আরো, যে সেখান থেকে আসলে সামনের দিনগুলোতে কি করণীয় আছে আপনি অবশ্যই আপনার সেই জায়গাটার উপদেশগুলো দেবেন, এবং আপনি যেহেতু বর্তমানে ক্রিকেট বোর্ডে আছেন অবশ্যই সেই জায়গা নিয়ে আপনারা কাজ করবেন। এরই মধ্যে আমাদের আরেকজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, জাভেদ ওমর বেলিম, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আমন্ত্রণ জাভেদ ভাই আপনাকে। ধন্যবাদ। ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কিংবা মাঝখানের যে দুর্ঘটনা ঘটে তার মধ্যেই আপনি এসেছেন। আপনাকে একটু জাস্ট কিছুক্ষণ রিল্যাক্স রেখে একটু রনি ভাইয়ের দিকে যদি আসি, শুরু করি সেই জায়গাটায়। আলমগীর ভাই যে বিষয়টা নিয়ে বলছিলেন আলোচনাটা, বিপিএল আমরা কোনো ফাইন্যান্সিয়াল মডেলও তৈরি করতে পারি না, বিপিএল কোনো ব্র্যান্ডও হতে পারে না। ধরেন রনি ভাই, আপনার আমার তো আসলে ফাইন্যান্সিয়াল মডেল নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। আপনি আমি এন্টারটেনমেন্ট নিব, কিন্তু আপনি আমি এখন এন্টারটেনমেন্ট নিতে পারি না বিপিএল দেখলে। সো হোয়াটস ইউর অবজারভেশন যে আসলে বিপিএলটা ব্র্যান্ড কেন হয় নাই আসলে? কারণ ব্র্যান্ড করতে চায়নি ক্রিকেট বোর্ড। প্রত্যেকটা বার বিপিএল শুরু হওয়ার আগে আমরা যখন প্রেস কনফারেন্সটা হতো, জি। যে কোশ্চেনগুলো থাকতো, আমি তো প্রচুর কোশ্চেন করি আর কি, তো কোশ্চেনগুলো সেম থাকতো, মানে প্রতি বছর যে কোশ্চেনগুলো করতাম সেগুলোই থাকতো। তারা কখনো ব্র্যান্ড করতে চায় নাই। এই দায়টা আসলে তো মানে শুরুটা যখন হয়েছিল তখন ছিলেন লোটাস কামাল বোর্ড সভাপতি ছিলেন, তারপরে তো পাবন ভাই এলেন। তাদের সময় একটা লম্বা সময় তিনি এসে প্রথমে যেটা করেছিলেন, যে যেহেতু তখন ফিক্সিং কেলেঙ্কারির একটা ব্যাপার ছিল, একটা ধাক্কা ছিল, একটা বছর তিনি বিপিএল অফ রেখেছিলেন, হুইচ ওয়াজ গুড, সেটা ভালো একটা ব্যাপার ছিল। কিন্তু তারপরে যখন যতটা গুছিয়ে শুরু করা দরকার ছিল সেটা তারা করতে পারেন নাই। যেটা হলো যে তারা ব্যাপারটাকে একটা মানে ওই যে শুধু শুধু বিনোদন হিসেবেই তারা দেখেছেন। তারা মনে করেছেন যে অনেকে আসবে, এটা ভলান্টিয়ারি একটা টুর্নামেন্ট। হ্যাঁ, আমরা যখন এই ফিনান্সিয়াল মডেল নিয়ে প্রশ্ন করতাম, বা দলগুলো কেন এখানে ইনভেস্ট করবে, তারা কি রিটার্নটা পাবে, তাদেরকে আপনি ওই লভ্যাংশ দিচ্ছেন কিনা। সো তারা তখন ওই সবসময় যে বিপিএল গভর্নিং কাউন্সিলে যারা ছিলেন, মল্লিক ভাই বা এই পাবন ভাই যারা ছিলেন, তারা তখন বলতেন যে এখানে আসবে দেশের ক্রিকেটের জন্য, দেশের ক্রিকেটের জন্য তারা দেশের ক্রিকেটে আসবে, তারা এখানে প্রচার পাবে, তারা এখানে গ্ল্যামার আছে, এবং দেশের ক্রিকেটের জন্য তারা ইনভেস্ট করবে। এখান থেকে যদি তারা কিছু পায় তো পেলো, না পেলে নাই, মানে ব্যাপারটা ছিল ভলান্টারি একটা সার দেশের ক্রিকেটের জন্য। দেখুন, এটা শুনতে খুব ভালো শোনায়, কিন্তু এটা তো আসলে কার্যকর কোনো পদ্ধতি নয়। এবং এটা যেটা এর আগেও হয়েছে, যে বেশ কিছু ভালো গ্রুপ আছে। একটা উদাহরণ দিতে পারেন, চিটাগাংয়ের একটা গ্রুপ এসেছিল, ডিবিএল গ্রুপ। জি। তারা বাংলাদেশের বিজনেস সেক্টরে যথেষ্ট রেপুটেড, গার্মেন্টস সেক্টরে। তারা এসে 2 বছর থেকেছে, ভালো ইনভেস্ট করেছে। তারপর তারা তো একদম প্রফেশনাল একটা সেট আপ, তারা তো চাইবে রিটার্ন। দেখেছি কোনো রিটার্ন নেই, যারা চলে গেছে। সো এইভাবে তো আসলে চলতে পারে না। দিনের পর দিন যারা চলে গেছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমরা বলি এত সফল একটা ফ্র্যাঞ্চাইজি, তারা রিটার্ন কি পেয়েছে, তাই না? তারা তো ঠিক আছে, তাদের সেই আর্থিক সক্ষমতা ছিল, তাদের হয়তো ফ্র্যাঞ্চাইজি ওনার ছিলেন দেশের একজন মন্ত্রী, একজন অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী। তারা হয়তো একটা জায়গায় ফোন করে দিলেন, অমুক ব্যাংকে, অমুক প্রতিষ্ঠানে, তারা স্পন্সর নিয়ে আসছেন। কিন্তু এটা তো প্রায় প্রফেশনাল ওয়ে হলো না। তিনি মন্ত্রী বলে তার হয়তো ফ্র্যাঞ্চাইজি দাঁড়িয়ে গেছে, যাদের ফ্র্যাঞ্চাইজির ওনার মন্ত্রী না, তাদের কি, তারা কি পাচ্ছে? সো বছরের পর বছর কিন্তু এটাই চলেছে। তারা আসলে সত্যিকার অর্থে এই জিনিসটাকে একটা ফিনান্সিয়াল একটা মডেল কিন্তু দাঁড় করাতে চাননি, তারা প্রফেশনাল সেটা দাঁড় করতে চাননি। এটা একটা একটা পরিকল্পনার ব্যাপার, ইচ্ছাশক্তির ব্যাপার। এবং বিপিএলটা একসময় রশিদ খান বিগ ব্যাশ বাদ দিয়ে বিপিএল খেলতে এসেছেন, এই রেপুটেশনটা ছিল। বাংলাদেশের আপনার দর্শকের কথা বলুন, বাংলাদেশের আতিথেয়তার কথা বলুন, সব কিছু মিলে সুনীল নারায়ণরা তো এসেছেন, কায়রন পোলার্ডরা তো এসেছেন, তাই না? কিন্তু একটা সময় দেখা গেছে কি, আমার স্পষ্ট মনে আছে, শুনছিলাম যে রশিদ খান জানতে চাচ্ছে, যখন বছরের আপনার ধরুন বিপিএল হয়তো 6-7 মাস পরে হবে, কিন্তু বিগ ব্যাশ কিন্তু দেখুন একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তারপর পরে কিন্তু পরের টুর্নামেন্টের মোটামুটি দল গোছানো শেষ হয়ে যায় তাদের। তো রশিদ খান এখানে জানতে চাচ্ছেন যে তোমাদের বিপিএলটা কবে, কিংবা আদৌ হবে কিনা। যখন তিনি ক্ল্যারিটি পান নাই, তিনি বিপিএল বাদে অ্যাডিলেড স্ট্রাইকার্সের নাম লিখেছেন বিগ ব্যাশে। সো এই আস্তে আস্তে বিপিএল বাজারটা এইভাবে হারিয়েছে আপনার প্লেয়ারদের কাছে, এবং ওই আর্থিক মডেল তো আলটিমেটলি দাঁড়ায় নেই। একটা সময় গিয়ে হলো যে বিপিএল আপনার কন্টিনিউটি যেটা ছিল, সেই কন্টিনিউটিটা আর থাকে নাই। তখন ওই বড় বড় স্টাররাও কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছে। সব কিছু মিলিয়ে আসলে বিপিএল ক্রমের তলানিতেই গেছে। জাভেদ ভাই, এই জায়গা থেকে যদি শুরু করে সাপোজ আমরা দেখি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে টেন্ডুলকার, তার মেন্টর হিসাবে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে যায়, কন্টিনিউ করেন সেই জায়গাটাতে। বা অন্যান্য রাজস্থান রয়্যালসের সঙ্গে রাহুল দ্রাবিড়ের একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়ে যায়। বাংলাদেশে আমরা এই কালচারটাই কখনো আসলে করতে পারি নাই। সাপোজ মানে এমনও তো হতে পারতো যে জাভেদ ওমর বেলিম, তিনি ঢাকার সন্তান, ঢাকার যে ফ্র্যাঞ্চাইজি থাকবে তার সঙ্গে জাভেদ ওমর বেলিমের একটা সম্পর্ক তৈরি হবে, এবং 8-9 বছর 10 বছর ওই ফ্র্যাঞ্চাইজি তারা একইভাবে কন্টিনিউ করবে, একটা দল গঠন হবে। বিপিএলটাকে আমরা আসলে এই জায়গাটা দিতে পারি নাই কেন? আমাদের সীমাবদ্ধতার জায়গাটা কোথায় ছিল? প্রথমত হচ্ছে রেসপেক্ট, যে আমাদের যেহেতু আপনি জানেন যে আমাদের মানে একটা প্লেয়ারের চেয়ে ক্রিকেট বোর্ড পাওয়ারফুল হয়ে গেছে যতবারই, সেটা পাপন ভাইয়ের সময় বলেন, যখন বলেন যে একটা মানে ধরেন যার যার নাম বললেন, বা কেউ হয়তো প্লেয়ার হচ্ছে হায়েস্ট প্রায়োরিটি, রিটায়ার্ড প্লেয়ার হোক, ওই রেসপেক্ট আরে না ও খেলছে ঠিক আছে, ওই রেসপেক্টে থাকা ছেড়ে দেয়। কারেন্ট প্লেয়ারদের একটু থাকে একটু রেসপেক্ট। হ্যাঁ, ওই জায়গায় চেঞ্জ করলো কে এসে সাকিব। ওই জায়গায় সাকিব এমন একটা পারফর্ম করলো, কনসিস্টেন্ট পারফর্ম বা ওয়ার্ল্ডের 1 নম্বর হওয়াতে, ওই জায়গায় সে বলা শুরু করলো।
সাকিব বোম ফাটালেন, সাকিব এটা করলেন বা যে কোনো, তাই না? তো ওই একটা জায়গাটাই সাকিবকে, যেমন পাপনকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাকে ভয় লাগে, বলে সাকিবকে। তাই কেন, এন্ড অফ দ্য ডে তো পারফরমেন্স, আমরাও পারফর্ম করেছি, কিন্তু আমরা তো সময় স্টার্টিং ছিলাম। আমরা হয়তো আমি 40টা টেস্ট খেলেছি, বাসার 50টা টেস্ট খেলেছে, কিন্তু ওই রেসপেক্টটা ছিল না ফার্স্ট। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা বললো, খুব আনপ্রফেশনালভাবে হ্যান্ডেল করা হয়েছে। প্রথমে কিন্তু 3, 4, 5 বছর বিপিএল চমৎকার হয়েছে, কিন্তু আমি যেটা মানে 16 পর্যন্ত বোধ হয়, 16 না 17 আমি বোধহয় হেড করছিলাম রংপুর রাইডার্সের, জমজমাট সেরকম, আফ্রিদি আমার টিমে, আমার টিমে আমি হেড করছিলাম। তো ওই একটা জায়গায় প্রথম হচ্ছে রেসপেক্টের জায়গাটা, যে আমি একটা এক্স ন্যাশনাল প্লেয়ার এত লম্বা সময় খেলেছে, কারণ ন্যাশনাল সবাই খেলে, তা আমি ওকে, সেটা জাভেদ ওমর হোক, হাবিবুল বাসার হোক, আমরা একটা রেসপেক্ট রাখি, একটা মডেল তৈরি কন্টিনিউ, ওর মাধ্যমে আমরা কিছু প্লেয়ার চয়েস করব, ওটা কম ছিল। আর দ্বিতীয় হচ্ছে যেটা বললাম, খুব আনপ্রফেশনালভাবে, কারণ পয়সার একটা ব্যাপার থাকে, তো ওই দল তো পরে থাকতেছেই না। একটা দল, 2-1টা দল যদি বাদ দিই, আপনি দেখবেন যে প্রতি বছরই দল চেঞ্জ হচ্ছে। তো ওই একটা জায়গায় আমরা ওই মডেলটা তৈরি করতে পারি নাই। এটা অনেক বড় ব্যাপার ছিল। আমার কিন্তু পিসিএল চেয়েও কিন্তু আমাদের খুব স্ট্রং ছিল, শ্রীলঙ্কার চেয়ে আমাদের বিপিএল খুব স্ট্রং ছিল আইপিএলের পরে। তো ওই একটা জায়গায় ওই 2-4 বছর পর একটা পরে এমন একটা অবস্থা হয়েছে, একদম মানে হয়তো দর্শকের টাকা দিয়ে আনতে হতো, এমন অবস্থা ছিল। কন্ডিশনটা তো সেটা আমরা লাস্ট 2 বিপিএল যারা আমরা কাজ করেছে আমরা সেটা খুব ভালো মতো বলতে পারি। আলমগীর ভাই, এই জায়গাটা থেকে যদি আসি, যে বর্তমানে কিন্তু একটা ডিলেমা আসলে বিরাজ করছে যে আদৌ বিপিএল হবে কিনা নেক্সট। তামিম ইকবাল একটা কথা স্পষ্টভাবে বলেছেন যে লাস্ট 2 বিপিএল যেরকম ভাবে হয়েছে এমন বিপিএল তিনি আসলে করতে চান না। ডেফিনেটলি সেটা সাধুবাদ জানানোর মতোই একটা ব্যাপার যে এই জায়গাটা একটা সিরিয়াস শেপে মার্কেটিং কোম্পানিগুলোকে বা বড় কোম্পানিগুলোকে ইনভলভ করে, সেটা একটা বিষয়। আবার সে সঙ্গে কিন্তু আরও একটা ব্যাপার আলমগীর ভাই কাজ করে, সেটা হচ্ছে আমি যদি ফারুক ভাইয়ের বোর্ডের সময় চিন্তা করি, তখন প্লেয়াররা সবাই মিলে কিন্তু ফারুক আহমেদের কাছে গিয়েছিলেন যে বিপিএলটা দেখা যায় যে প্রিমিয়ার লিগ এবং বিপিএল প্লেয়ারদের অনেকটা রুজির ব্যাপার থাকে। সো এটাকে যেভাবে হোক বোর্ড যদি কোনো প্রকার ইন্টেন্সিভ দিয়েও চালাতে পারে, তাতেও যাতে চালায়, সেরকম আমরা দেখতে পেয়েছি। সো হোয়াটস অ্যাকচুয়ালি নেক্সট ফর বিপিএল? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি নিজেও যেহেতু বোর্ডে আছেন, এখনকার সময়ের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, বিপিএল কি আগের পুরনো ফাইন্যান্সিয়াল মডেলে বা পুরনো মডেলে ফেরত যেতে পারবে? আসলে এটা নিয়ে বোর্ডে কিন্তু এখনো কোনো আলোচনা হয়নি। আমি আমার প্রেসিডেন্টের বক্তব্য দেখেছি এবং আমাদের ব্যক্তিগত আলাপচারিতায় তার মনোভাব জানতে পেরেছি। এটা শুধু আমাদের প্রেসিডেন্টের মনোভাব না, আমাদের বোর্ডে যারা আছেন সবাই কিন্তু একটা বিষয় নিশ্চিত করতে চায় যে এই যেইভাবে আমাদের দেশে আমরা বিপিএলটা আয়োজন করছি, এটি আমাদের ক্রিকেট বোর্ডকে আর্থিকভাবে কোনোভাবে বেনিফিটেড করছে না। আমাদের প্লেয়াররা হয়তো কিছু ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছে, বাট এইটা আয়োজনের পর এটা যে নেতিবাচক আলোচনা, সেটি দেশের বাইরে আমি মনে করি যে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের ভাবমূর্তিকে বিশেষভাবে প্রশ্নবিদ্ধ করছে। আপনি একটা টিম ওনার বিপিএল এর মাঝপথ থেকে টিম ছেড়ে চলে যায়, এই প্লেয়ারদের পেমেন্টটা ক্রিকেট বোর্ডকে করতে হয়। আপনি কোনো ওনার, বা আপনি 6টা টিম বিক্রি করতে পারেন না, আপনি 5টা টিম বিক্রি করেন, একটা টিমের ওনারশিপ থাকে ক্রিকেট বোর্ডের হাতে। তো এই যে বিষয়গুলো আছে, এটা তো আসলে কোনো মডেল বা কোনো একটা প্রসেস ফলো করে এটি আয়োজন করা হয়নি। তো এই প্রবলেম বিপিএলটা আমি আমার ব্যক্তিগত মতামত বলতে পারি যে এটা আমি চাই না যে এই বিপিএল এইভাবে আয়োজিত হোক। এবং আমাদের প্রেসিডেন্ট এবং যারা আছেন এখন, তারা যে পরিকল্পনা করছেন এটাকে একেবারে নতুন ভাবে, আমাদের যে অ্যাকচুয়াল যে মডেলটি আছে, এখানে যে ফিনান্সিয়াল মডেল আছে, আমাদের ক্রিকেটকে অনেকভাবে বেনিফিটেড করার যে বিষয়গুলো আছে, এটি তো শুধু একটি টুর্নামেন্ট নাই। এখানে আপনার যারা ওনার থাকবেন, তাদের নিজস্ব জায়গাতে খেলার মাঠ করা, স্টেডিয়াম করা, আপনি বয়স ভিত্তিক টুর্নামেন্ট করা, এখানে ট্যালেন্ট হান্টিং করা, সারা বছর ব্যাপী এটা বিভিন্ন প্রোগ্রাম করা। তো এই যে বিষয়গুলো আছে, এই সবগুলো বিষয়কে ইনকর্পোরেট করে এটাকে একটা প্রপার মডেল এবং ট্রু যারা ডিজার্ভ করে, ওনারশিপ ডিজার্ভ করে, আমি এটা হয়তো বললে একটু খারাপ শোনাবে, আমি বলতে চাই যে এখানে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কোনো বিজনেস হাউস যদি এখানে আসে, তাহলে কিন্তু এটা কিন্তু কোনো না কোনো একটা সময় গিয়ে কিন্তু আমাদের এখানে একটা পলিটিক্যাল চেঞ্জের পর কিন্তু একটা ডিসকন্টিনিউশন তৈরি হয়। কিন্তু আপনি দেখেন যে ইন্ডিয়া বা
বিশ্বের অন্যান্য দেশে যেখানে এই T20 মডেলের টুর্নামেন্ট গুলো হচ্ছে, ওখানে যারা ওনার আছে তারা কিন্তু পিওরলি বিজনেস হাউস, তারা কোনো পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না, এবং তাদের যে আর্থিক সক্ষমতা সেটি কিন্তু নিশ্চিত করে, এবং আমাদের আমি বিশ্বাস করি আমাদের আমাদের যে মার্কেট আছে, আমাদের যে জনগোষ্ঠী আছে, এইটি কিন্তু দেশে এবং দেশের বাইরেও অনেকগুলো স্টাবলিশ কর্পোরেট হাউস এবং অনেকগুলো এই T20 টিমের ওনার যারা আছে ইন্ডিয়া থেকে শুরু করে বিশ্বের অনেক দেশে, তারা কিন্তু এই দেশের মার্কেটে আসতে চায়। সুতরাং আমরা যদি এইভাবে ফোকাস করে এই বিপিএলটা আয়োজন করতে একটা বছর আমাদেরকে এই টোটাল মডেলটাকে দাঁড় করাতে সময় নিতে হয়, আমি আমি আমার ব্যক্তিগত প্রস্তাবনা থাকবে এটি 1 বছর সময় নিয়ে হলো আমরা এমন ভাবে স্টার্ট করি যেটা এটা একটা মডেল ফলো করে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো সমস্যার জায়গা না হয়ে এখানে একটা বাংলাদেশ ক্রিকেট বিভিন্নভাবে বেনিফিট হওয়ার একটা বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হবে। আলমগীর ভাই, আমি আপনার কাছে ফিরবো ঠিক এই জায়গা থেকে। রনি ভাই, আমি যদি এই প্রাসঙ্গিকভাবে প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করি, যেটা আলমগীর ভাই বললেন যে পুরো বিষয়টার সেটেলমেন্টের জন্য যদি ক্রিকেট বোর্ড একটা বছর কুলিং পিরিয়ড নিতে চায়, আমি যদি শব্দটাকে এইভাবে বলি, দ্যাটস ভেরি ফাইন। বাট ফারুক আহমেদ যে সময়টা প্রেসিডেন্ট ছিলেন তখন প্লেয়াররা এসে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন বিপিএল করার জন্য, সেটা ইন্টেন্সিভ ইনসেন্টিভ দিয়ে হোক কিংবা যে কোনোভাবে হোক, সেটা একটা রিকোয়েস্ট তাদের কাছ থেকে ছিল। এখন যদি ক্রিকেট বোর্ড 1 বছর সময় নিতে চায় এবং প্লেয়াররা যদি আবার এসে রিকোয়েস্ট করে, তখন যেরকম বোর্ড প্রেসিডেন্ট চিন্তা করেছিলেন দ্যাটস আ ভ্যালিড কজ, ভ্যালিড রিকোয়েস্ট, এখনকার প্রেসিডেন্টও কি সেভাবে চিন্তা করতে পারবেন কিনা? এটার সঙ্গে আপনি আরেকটা বিষয় একটু বলবেন যে আলমগীর ভাই যেটা বললেন যে পলিটিক্যাল কোনো আশীর্বাদপুষ্ট কোম্পানি যাতে না আসে সেই ব্যাপারটাও দেখার বিষয় আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবিক অর্থে সেটা সম্ভব কিনা আসলে? আচ্ছা, প্রথমে বলি যে ডেফিনেটলি কুলিং পিরিয়ডটা নেওয়া উচিত, যে কোনোভাবে বিপিএল করার কোনো মানে নেই, এবং তামিম প্রেসিডেন্ট হওয়ার পরেই কিন্তু এটা বলেছেন যে জাস্ট করার জন্য করবো না। এখন তাহলে প্লেয়ারদের আপনি কম্পেনসেশন কীভাবে করবেন? প্লেয়ারদের জন্য ডেফিনেটলি আরেকটা টুর্নামেন্ট করতে হবে। সেই টুর্নামেন্টে হয়তো বিপিএল লেভেলের আপনার টাকা পয়সা হবে না, কিছুটা কম হবে। ওই ক্রিকেটারদের দেশের ক্রিকেটের স্বার্থে বা তাদের নিজেদের স্বার্থেও একটা বছরের জন্য হয়তো ওই 10 লাখ টাকা একটু ছাড় দিতে হবে, 5 লাখ টাকা। এটা কিন্তু বড় বড় প্লেয়ারদেরকে হয়তো বেশি ছাড়টা দিতে হবে, তাদের জন্য এই টাকাটা খুব বেশি বড় না। যারা জুনিয়র প্লেয়ার আছে, মাঝারি সারির প্লেয়ার আছে, তাদের হয়তো খুব মানে ওই টাকার যে টাকাটা কম, তারা এমনিতে তো টাকা পান না বিপিএল, তারা এমনিতেও পান না, অনেকেই টাকা পান না। সো আমি মনে করি যে ডেফিনেটলি সেটা একটা বিকল্প টুর্নামেন্ট অবশ্যই ক্রিকেট বোর্ড করবে যদি এই বিপিএল না হয়। এবং আপনার আমি জানি না যে আপনারা হয়তো প্রকাশ্যভাবে আসেনি, কিন্তু ক্রিকেট বোর্ডে কিন্তু একটা পরিকল্পনা আছে যে ডোমেস্টিক ক্রিকেটের বেশিরভাগ টুর্নামেন্টগুলো একটা ছাতার নিচে নিয়ে আসা। সেটা হলো যে আপনার এখানেও একটা কর্পোরেট সিস্টেমের মতো থাকবে বা প্রফেশনাল একটা সেট আপ থাকবে, যারা আপনার এনসিএল ন্যাশনাল টিমে একটা T20-তে তাদের দলটা থাকবে, বিসিএল যারা চালাচ্ছে। আপনি দেখেন বিসিএল একটা টুর্নামেন্ট যেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হওয়ার কথা, যখন শুরু হলো 4টা দলের মধ্যে 3টা দলের ফ্র্যাঞ্চাইজি ছিল, বাকি দল ক্রিকেট বোর্ড চালাতো। আস্তে আস্তে দেখা গেল যে সব দলে ক্রিকেট বোর্ড চালাচ্ছে, হওয়ার কথা ফ্র্যাঞ্চাইজি, সব দলে ক্রিকেট বোর্ড চালাচ্ছে, মানে কি? সো এটা হলো যে ওই যে পরিকল্পনা নেওয়া হচ্ছে তাদের ওই ফ্র্যাঞ্চাইজিগুলোই আপনার বিসিএল এর টিম চালাবে, তারা এনসিএল T20-তেও তাদের টিম থাকবে, এবং তারা আরেকটা টুর্নামেন্ট যদি করা হয় সেখানেও তাদের একটা টিম থাকবে। তাহলে হয় কি, তাদের একটা কিন্তু সমন্বিত একটা পরিকল্পনা থাকবে। তারা বিভিন্ন টুর্নামেন্টের জন্য, তারা হয়তো বিসিএল এর জন্য একটা 30টা প্লেয়ার, সব কিছু মিলে গোটা সিজনের জন্য 30টা প্লেয়ারের সঙ্গে তারা চুক্তি করবে। সেখানে তাদের লঙ্গার ভার্সনের জন্য বিসিএল এর জন্য কিছু প্লেয়ার থাকবে, তাদের এনসিএল T20-র জন্য কিছু প্লেয়ার থাকবে, ডিফারেন্ট T20 আরেকটা যে টুর্নামেন্ট থাকবে সেটার জন্য টুর্নামেন্ট প্লেয়ার থাকবে। সো সব মিলে তাদেরকে কিন্তু একটা প্রফেশনাল সেট আপে আসতে হবে। ক্রিকেট বোর্ড তাদের ওই আর্থিক সংস্থানটা করে দেবে, যারা তারা কীভাবে আর্থিকভাবে লাভবান হতে পারে, এবং তাদেরকে কিন্তু ডেফিনেটলি তখন তাদের একটা প্রফেশনাল সেট আপে যেতে হবে। তাদের একটা কোচিং টিম থাকবে, তাদের একটা অ্যানালিটিক্স টিম থাকবে, তাদেরকে গবেষণা করতে হবে কোন প্লেয়ারদেরকে আমি লঙ্গার ভার্সনে খেলাবো, কোন প্লেয়ারদেরকে ওই এনসিএল T20-তে খেলাবো, কোন প্লেয়ার ন্যাশনাল টিমে যাবে, তখন আমি বিকল্প কোন প্লেয়ারকে নিব। সো তাদের কিন্তু একটা ফুল একটা সেট আপ তাদের থাকতে হবে। যদি এটা করা যায় সত্যিকার অর্থে, তাহলে আমি মনে করি যে দেশের ঘরোয়া ক্রিকেটের জন্য একটা যুগান্তকারী ব্যাপার হবে। আমি জানি না যে আলটিমেটলি সেটা আলোর মুখ দেখবে কিনা বা কতটা সফল হবে। আর আপনি যেটা বললেন যে ওই আমাদের যে আমাদের রাজনৈতিক বাস্তবতায় বা আমাদের দেশের বাস্তবতায় আসলে কি পলিটিক্স বিবর্জিত ফ্র্যাঞ্চাইজি পাওয়া সম্ভব কিনা? খুব কঠিন, বাট শুরুটা করতে হবে আপনার একটা জায়গা থেকে। এখন যদি আমি নাম ধরে বলি, এখন তো বসুন্ধরা আছে, যদি যমুনার মতো যদি যে হাউসগুলো আছে যারা প্রতিষ্ঠিত এবং সত্যিকার অর্থে যারা প্রফেশনাল বিজনেস সেট আপ আছে, তারা যদি আসে, তাদেরকে যদি সেই পথটা করে দেওয়া যায় যে হ্যাঁ, যখন যমুনা দেখবে যে
সত্যিকার অর্থে বিপিএল থেকে আমার এই মাইলেজ পাচ্ছি হ্যাঁ আমি আর্থিক ভাবে লাভবান হচ্ছি, লাভবান না হলাম প্রথম 2-3 বছর আমার লাভ দরকার নেই, আমার জাস্ট ব্রেক ইভেন যদি থাকতে পারি খুব বেশি ক্ষতি হলো না, কিন্তু আমার ভাবমূর্তিটা, আমার কোম্পানির ভাবমূর্তিটা ভালো হচ্ছে, উজ্জ্বল হচ্ছে, তাহলে কিন্তু এই যমুনার মতো কোম্পানি বা আপনার স্কোয়ারের মতো কোম্পানি, বসুন্ধরার মতো কোম্পানি তাহলে আসতে পারে। ফরচুন আছে বরিশাল, ফরচুন যার টিম চালায় তারাও কিন্তু আসলে পলিটিক্যাল ওইভাবে ইনভলভ না, তো তারা বেশ ভালোভাবে তারা চালাচ্ছে। সত্যিকার অর্থে যদি তাদের সামনে সেই আপনি উপঢৌকনটা রাখতে পারেন যে হ্যাঁ এখানে সত্যিকার অর্থেই এখান থেকে আপনি লাভবান হবেন, তাহলে আমার ধারণা আসবে, কিন্তু সেটার জন্য ওই যে বেসটা খুব স্ট্রং করতে হবে। বেসটা স্ট্রং, এই যে আপনি যেটা বলেন যে উপঢৌকন, আমার শব্দটা খুব পছন্দ হয়েছে, উপঢৌকনটা যদি সামনে রাখা যায় দেন তাহলে হয়তো বা তারা সেই জায়গাটায় আগ্রহী হতে পারে। জাভেদ ভাই, এই জায়গাটা যদি আপনার কাছে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে প্রথমত বিপিএল যদি না হয়, এটা তো টোটাল একটা এন্টায়ার ইকোসিস্টেম, এখানে প্লেয়ার্স, কোচেস, মেন্টরস, অ্যানালিস্টস, ইভেন মাঠে যারা কাজ করেন, গ্রাউন্ডসে কাজ করেন, আম্পায়ার্স, সবাই এই জায়গাটা জড়িত আছেন। সো সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিকল্প কোনো চিন্তা করতে পারে কিনা? আপনার কাছে ওভারঅল বিষয়টা কি মনে হয় যে যদি বিপিএলটা যেরকম বলা হচ্ছে যে 1 বছর অন্তত একটা কুলিং পিরিয়ড বা কুলিং ব্রেক নেওয়া হ্যাঁ, উচিত? মানে আমি মনে করি এটা কেন এই লাস্ট 4 বছর বিপিএল নিয়ে বেশি বাজে, প্লেয়ারদের পেমেন্ট বলেন, দল মাঝখান থেকে চলে যাওয়া বলেন, বা সব কিছু, তার মানে ল্যাব ছেপ না, যদি কুলিং পিরিয়ডটা হয়। আর যেহেতু বোর্ড আমাদের একটা জায়গায় প্লাস পয়েন্ট আছে যে আমাদের ক্রিকেট বোর্ডটা তো হেলদি, রনি বললেন স্টার্টিংয়ে যে যদি আমরা ওই টুর্নামেন্টটা করতে পারি, হয়তো ফর দ্য টাইম মিন প্লেয়ারদের লস হতে পারে, হ্যাঁ, বা যারাই গ্রাউন্ডসম্যান বলেন সবারই, তো ওই জায়গাটা কোয়ালিটি টুর্নামেন্ট যদি করতে পারি, কেন এন্ড অফ দ্য ডে খেলাটা ইম্পর্টেন্ট, কারণ টি-20 একটা অনেক বড় ফরম্যাট, এখন এমন পপুলার হয়েছে যে আমাদের এটা বিপিএল করা দরকার। তো ওটা যদি বোর্ডের আন্ডার টুর্নামেন্ট করে ওইভাবে, যেমন আমাদের কেমন আগে যেমন স্টার্টিংয়ে দামাসাম হতো, তারপর লিগ হতো, তো ওরকম টুর্নামেন্ট দিয়ে একটা অ্যামাউন্ট দিয়ে এটা করতে পারে, এটা প্লেয়ারদেরকে বুঝতে হবে, কিন্তু এটাতে কিন্তু বোর্ড কিন্তু প্লেয়ারদের জন্য, আর প্লেয়াররা যদি মাঠে খেলে বলেই বোর্ড ওখানে আছে। তো এটা আমার মনে হয় এটা করলে একদমই খারাপ না, কেন আপনি ওই কোনো মতো ল্যাব ছেড়ে দেবে চালাবেন, এটা এন্ড অফ দ্য ডে কিন্তু ব্যাকফায়ারই করেছে যতবারই। যদি লাস্ট 2-4 বছর যদি আপনি দেখেন বিপিএল এর আগের স্টার্টিং তো কেমন হয়েছিল, যদি 10, 11, 12, 13 সেরকম বিপিএল টিকিট পাওয়া যাচ্ছে না, আমার যে কোটার টিকিট ওইটাও পাওয়া যায় না, কিন্তু ওই জায়গাটা আমার মনে হয় আমাদের মাথা ঘামাতে পারেন, কারোর জন্য খেলা আটকে থাকবে না। তো ওই কোয়ালিটি যেন করতে পারি মাঠের খেলাটা, আর বাইরে যেটা আর্থিক যেটা বলেন ঝঙ্কার, ওইটা যদি একটু প্লেয়ারকে বুঝতে হবে, আর বোর্ডও যতটুকু ম্যাক্সিমাম ওদেরকে দিতে পারে। এই বোর্ডে আমি একটু যোগ করতে পারি, এই বোর্ডের একটা শক্তির জায়গা আছে, সেটা হলো প্লেয়ারদের ট্রাস্ট। হয় কি, এর আগেও আমরা দেখেছি যে ফারুক ভাই ছিলেন, বুলবুল ভাই ছিলেন, তারা ফর্মার ক্রিকেটার, কিন্তু তাদের সঙ্গে প্লেয়ারদের একটা দূরত্ব ছিল, হ্যাঁ, ওই ট্রাস্টের কমিউনিকেশন গ্যাপ ছিল এবং ট্রাস্ট ইস্যুটা ছিল, প্লেয়াররা হয়তো ঠিক ওইভাবে বিশ্বাস করতে পারে নাই। তো এই বোর্ডের একটা শক্তির জায়গা আছে, তামিম ইকবালের সঙ্গে প্লেয়ারদের সম্পর্কটা খুব গভীর, খুব ঘনিষ্ঠ, এবং ওই ট্রাস্ট ইস্যুটা আছে। তামিম হয়তো তাদেরকে বোঝাতে পারবেন যে হ্যাঁ এটা তাদের স্বার্থেই, এটা 1 বছর একটু গ্যাপটা থাকা দরকার, আরো ভালোভাবে আসবে, সেটা তাদের সেই ক্রিকেট এবং ক্রিকেটারদের সাথে। এটার বিকল্প আসলে কি হতে পারে? আপনারা যেমনটা বলছিলেন, আমার মনে হয় যে টুর্নামেন্ট কমিটির যিনি প্রধান, তিনি এই অ্যান্সারটা আরো বেটার দিতে পারবেন যে তার কি পরিকল্পনার জায়গাটা আছে। আমরা ছোট্ট একটা বিরতির পর আলমগীর ভাইকে সঙ্গে নিয়ে ফিরবো আসলে সেই জায়গাটা নিয়ে, যে বিকল্প শুধুমাত্র তো খেলোয়াড়দের না, দর্শকরা এন্টারটেইনমেন্ট বেজ আসলে কি পেতে পারেন, দুটার কমিউনিকেশনটা কেমন হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। আলমগীর ভাই, আমরা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছিলাম তার আগে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে ইন রিসেন্ট টাইমসে সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব প্রমিনেন্ট ছিল যে আপনি সম্পর্কে বোর্ড প্রেসিডেন্টের ফুফা, এবং সেই জায়গাটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। তা আমার কাছে মনে হয় যে আজকে আমাদের যে আলোচনা হয়েছে, সেই আলোচনার মাধ্যমে একটা বিষয় অন্তত দর্শক যারা দেখেছেন তারা অন্তত বুঝে যাবেন, এখনকার বোর্ড প্রেসিডেন্ট যখন ক্রিকেট খেলতেন আপনি তখন থেকে একজন সংগঠক, এবং এই বিপিএল তিনি নিজেও খেলেছেন, এবং আপনি সেই বিপিএল এর ওয়ান অফ দ্য ব্রেন চাইল্ড ছিলেন। সো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আজকে ন্যাশনাল টেলিভিশনে এই জায়গাটা দর্শকদের সামনে অনেকাংশে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে আপনার মতো একজন সংগঠকের সেখানে কোনো পারিবারিক দৃষ্টান্ত থেকে সংগঠক হওয়ার প্রয়োজন নেই। তবে আমার এবারের প্রশ্নের জায়গাটা হচ্ছে, যদি বিপিএল 1 বছর না হয় আলমগীর ভাই, তাহলে একবার আমরা দেখলাম ফারুক ভাইয়ের সময় যে প্লেয়াররা গিয়ে বলেছিলেন যে তাদের আর্থিক সংস্থানের একটা ব্যাপার থাকে, বিকল্প ব্যবস্থার জায়গা নিয়ে চিন্তা করার জন্য। সেক্ষেত্রে কি বোর্ড এরকম কোনো কিছু চিন্তা করতে পারে কিনা বিকল্প টুর্নামেন্টের, যেটা শুধুমাত্র প্লেয়ারদের যে আর্থিক সংস্থান হবে তা না, আমরা যারা দর্শক আমাদেরও তো একটা বিনোদনের জায়গা আছে, বছরে একটা বিপিএল আমরা একটা ফেস্টিভ্যালের মতো ওয়েট করে থাকি। সো সেই জায়গাটায় দর্শকদের বিনোদন এবং প্লেয়ারদের আর্থিক সংস্থান দুটো মিলে টুর্নামেন্ট কমিটির কোনো চিন্তা আছে কিনা, যদি বিপিএল না হয় বিকল্প কোনো জায়গা? আসলে আমাদের আমি টুর্নামেন্ট কমিটির দায়িত্ব নেওয়ার পর আমাদের যে টুর্নামেন্ট কমিটির যে স্কেডিউলটা আছে সেটি আমি বেশ ভালোভাবে গো থ্রু করেছি,
এটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে ক্যালেন্ডারটি আছে এবং যেইভাবে আমরা এই ইভেন্টগুলো আয়োজন করে থাকি এগুলো কমপ্লিটলি ক্রিকেট বোর্ডের অর্থায়নে কিন্তু এই ইভেন্টগুলো আয়োজিত হয়ে থাকে, বিশেষ করে এনসিএল 4-ডে, এনসিএল T20, বিসিএল 4-ডে, বিসিএল ওডিআই, অলমোস্ট সবগুলো ইভেন্টেই আমরা কিন্তু ক্রিকেট বোর্ডের অর্থায়নে আমরা এগুলা করে থাকি এবং এগুলোর পিছনে ক্রিকেট বোর্ডের প্রায় 35 থেকে 40 কোটি টাকার মতো বছরে খরচ হয়। তো এটা আমি এটাকে কিভাবে এটাকে আর্থিকভাবে বেনিফিটেড করা যায় সেটি আমি চিন্তা করতে গিয়ে আমার আমি প্রথমে যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে আমাদের এনসিএল যে T20টা আছে সেটি 8টি বিভাগীয় দল নিয়ে আয়োজিত হয়ে থাকে। আমাদের বিসিএল 4-ডেটা 4টি দল এবং বিসিএল ওডিআইটা 4টি দল নিয়ে আয়োজিত হয়ে থাকে। তো আমরা যেটা পরিকল্পনা করেছি, আমাদের বোর্ড প্রেসিডেন্টও এগ্রি হয়েছেন, আমরা এই বছর এই 3টে ইভেন্টকে একটা প্যাকেজের মধ্যে আমরা নিয়ে আসার পরিকল্পনা করেছি। আমাদের এনসিএল T20 এটাকে আমরা 6টা টিমে 8টা থেকে 6টা টিমে নামিয়ে আনবো। বিসিএল 4-ডে, বিসিএল ওডিআই এটাকে আমরা 4টা থেকে 6টা টিম উন্নীত করে 6টা মালিকানার আমরা এই 6টা টিম আমরা পরিচালনা করার পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে অনেকগুলো কর্পোরেট হাউস এবং ব্যাংকের সাথে আমাদের কথা হয়েছে, তারা ইন্টারেস্ট দেখিয়েছে এবং আমাদের টোটাল ক্যালেন্ডারটা আছে এই ক্যালেন্ডারটাতে আমরা অনেক পরিবর্তন আনার পরিকল্পনা করেছি। আমি যদি পর্যায়ক্রমে বলতে পারি, আমরা রাইজিং স্টার কাপ আন্ডার-23 একটা টুর্নামেন্ট করার পরিকল্পনা করেছি। আমরা এখানে আরো কিছু এই যে বিপিএলটা যদি না হয়, এটা আর্থিকভাবে প্লেয়াররা ক্ষতিগ্রস্ত তো হবেই না, এটা আমরা যে ইভেন্ট গুলো আয়োজন করছি এই ইভেন্ট গুলো যদি আমরা আমাদের পরিকল্পনা মতো আয়োজন করতে পারি, শুধু দর্শকরা অবশ্যই ভালো ক্রিকেট দেখতে পারবে এবং আমাদের এই প্লেয়ারদের বাইরেও যারা আমাদের কোচিং স্টাফ আছে, গ্রাউন্ডসম্যান আছে, এটার সাথে যারাই সম্পৃক্ত আছে, আমরা তারা সবাইকে এখানে আর্থিকভাবে বেনিফিটেড করার মতো আমরা বেশ কিছু ইভেন্ট এখানে আমরা সংযুক্ত করছি। এখানে আমি বলে রাখি যে আমাদের এনসিএল এই যে লঙ্গার ভার্সন ক্রিকেট, ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আছে, এটিকে সবসময় আমরা একটা পিকনিক টুর্নামেন্ট বলে থাকি। আমরা এই বছর এখানে আমরা ফরেন প্লেয়ার ইনক্লুশনের আমরা পরিকল্পনা করেছি। আমরা এখানে বাইলেটারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমরা ইতিমধ্যে ইসিবির সাথে কথা বলেছি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছি। আমরা এখানে প্রত্যেকটা টিমে কিন্তু একজন করে আমরা ফরেন প্লেয়ার আমাদের বাইলেটারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আমরা আনার পরিকল্পনা করেছি। আমরা তাদের দেশ থেকে যে 4জন প্লেয়ার বা 8জন প্লেয়ার আসবে, অ্যাকর্ডিংলি এখান থেকে এনসিএল এর বেস্ট পারফর্মার 8জন প্লেয়ার সেই সব দেশে একই সুযোগ সুবিধায় গিয়ে তাদের বিভিন্ন সমমানের লিগ, টুর্নামেন্ট বা ফার্স্ট ক্লাস ক্রিকেট তারা অংশগ্রহণ করবে, তারা কোচিং এর সুযোগ সুবিধা নিবে। এইভাবে আমরা কিন্তু এই বছর আমরা আমাদের ফার্স্ট ক্লাস ক্যাপ, আমাদের যারা আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে তাদের কোনো আমরা এটা সম্মানের জায়গা আমরা তৈরি করতে পারিনি। আমরা এই প্রথমবারের মতো আমরা টেস্ট ক্যাপ চালু করতে যাচ্ছি। যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবে তাদের একটা প্রাইডের জায়গা, যারা ক্রিকেট খেলা ছাড়লো এই ক্যাপটা তাদের বাসায় থাকবে এবং তারা যে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে তার একটা সুভিনিয়ার তারা ক্যারি করতে পারবে। এরকম অনেকগুলো বিষয় আমরা এখানে নতুন ভাবে সংযুক্ত করার পরিকল্পনা করেছি এবং আমরা বেশ কিছু নতুন ইভেন্টও করার পরিকল্পনা করেছি। সুতরাং বিপিএল T20 না হলে প্লেয়ারদের আর্থিক ক্ষতি হওয়ার যে সম্ভাবনা, দেওয়ার জন্য অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছে। আলমগীর ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে এই তথ্যগুলো দর্শকদের জানাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আপনি প্লেয়ারদের কথা বলেছেন, আশা করছি কমেন্টেটর যারা আছে তাদেরও সেই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেয়াল রাখবে। জাভেদ ভাই, এবার আমরা যদি আসলে ওই প্রসঙ্গ থেকে সরে এসে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ এই মুহূর্তে আসলে টক অফ দ্য টাউন আজকে লিটন কুমার দাস দলের সঙ্গে যুক্ত হয়েছেন। সো লিটন যুক্ত হওয়াতে বাংলাদেশ টিমের স্ট্রেংথটাও তো অবশ্যই বেড়েছে। বাংলাদেশের আগে যখন অস্ট্রেলিয়া সফর করেছিল, ইউ ওয়ার ওয়ান অফ দ্য প্লেয়ার্স যারা আসলে খেলেছেন অস্ট্রেলিয়ার ওই কন্ডিশনটাতে।
প্রিপারেশনের জায়গাটা যাবেন বা যদি আপনাদের সময় একটু চিন্তা করি যে আপনারা আসলে অস্ট্রেলিয়া ট্যুরকে কেন্দ্র করে আপনাদের প্রিপারেশন ফেজটা আসলে কেমন ছিল, যেন আমি রনিবের কাছে আসবো যে বাংলাদেশের এই ট্যুরের প্রিপারেশনটা তিনি কেমন দেখছেন কভার করার সময়, আপনাদের সময়টা একটু জানতে চাই। 23-24 বছর আগে তখন তো মানে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা বা অস্ট্রেলিয়া খেলা বিরাট একটা ব্যাপার ছিল, জি। কারণ উই আর নট, সত্যি কথা যদি মানে প্র্যাকটিক্যালি নট প্রিপেয়ার্ড, কারণ আমাদের ওই ফার্স্ট ক্লাস এনসিএল বিসিএল এর মতো এত স্ট্রং ছিল না, একদম রিয়াল টিপিক্যাল একদম নর্মাল লো উইকেট যাই বলেন, কুমিল্লা উইকেট বলেন, ময়মনসিংহের উইকেট বলেন, তো একদমই ওই জায়গাটা অস্ট্রেলিয়া খেলা সবচেয়ে প্রথমত মানসিকভাবে আমরা ওই প্রস্তুত ছিলাম না, কেন আপনি এগেনস্ট স্টিভ ওয়া, এগেনস্ট রিকি পন্টিং, এগেনস্ট ম্যাকগ্রা, তাই না, ব্র্যাডলি, ম্যাকগিল, শেন ওয়ান, তো ওদের তো এটা একটা বিরাট ব্যাপার ছিল। হয়তো অনেকেই কমেন্টও করেছিল, ওদের পত্রিকারা তো আমাদেরকে তেমনভাবে চিনতো না, তো ওরা অনেক মানে ওদের লোকাল পত্রিকায় যে ওরা কখনো খেলে নাই, কেউ এই ব্যবসা করে, কেউ এই ব্যবসা করে, ওইভাবে আমরা ওইভাবে মেন্টালি যায় ইন্ডিয়ার দলকেও ওরা ডিস্টার্ব করতো অন্যভাবে, আমাদের তো কারো পার্টিকুলার নাম জানে না ওইভাবে করে। তো ওই একটা জায়গার থেকে আমরা আমার মনে হয় আমরা ভালো খেলেছিলাম, কেন ওই টু যে বলি অস্ট্রেলিয়া ট্যুরটা অলওয়েজ, আর তখন তো অস্ট্রেলিয়া একটা এমন দল ছিল নামেই মানুষকে শোয়ায় ফেলতো, তো ওই একটা জায়গায় আমার মনে হয় আমাদের প্রিপারেশন তেমন কোনো আহামরি কিন্তু ছিল না। হ্যাঁ, হয়তো আমার কিছু পার্সোনাল প্রিপারেশন ছিল, আমি জানি অন্য কার ছিল, কেউ ওখানে হার্ড বাউন্স, ওখানে যাওয়ার পর যেমন আমি ট্যুর শেষে বুঝলাম যে আমার কেন স্কোয়ার কাট লাগে নাই, ঠিক আছে, কেন আমি স্কোয়ার কাটে হয়তো আমি যদি 10টা পাই আমি 8টাই খেলতে পারি বা 9টাই খেলি, তো ওই জায়গাটার পরে আমাকে গিলক্রিস্ট যখন আমরা বসলাম সিরিজ শেষে বলে, বাবা তোমার কেন লাগে না, কেন আমার এক্সপেকটেশন ছিল যে বল শট আমার ব্রেনে সেট হতো, বলটা এই জায়গাটায় আসবে, তো ওইটাই এক্সট্রা বাউন্স হওয়াতে ওইটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি উপরতে যায়, যখন আমি মারি তখন অলরেডি 150 কিপার হাতে চলে যায়, তো ওই একটা জায়গাগুলো এখন তো ফার ডিফারেন্ট, যেটা আপনার অনেক ভাই জিজ্ঞেস করবেন, এখন আপনার প্রথম হচ্ছে মানসিকভাবে আপনার এগিয়ে, কারণ ওদের যে প্লেয়ার দেখা গেল আন্ডার-19 বাংলাদেশে এগেন্সে খেলেছে, বা আন্ডার-23 অ্যামেজিন বলেন বা এ টিম বলেন, দেখা হয়েছে, খেলা হয়েছে, ওই সময় তো এটা কোনো সুযোগই ছিল না, ওই সময় ম্যাক্সিমাম আন্ডার-19 একবার দুইবার খেলা হতো আর বাংলাদেশ টিম, তো ওই জায়গাটা আমরা মোটামুটি যেভাবে নেগেটিভ চিন্তা ছিল বিশ্বের, ওইভাবে ভালো খেলাতে আমরা স্টিভ কিন্তু আমাদেরকে একটা কথা বলেছিল, তোমরা যে এখানে যেভাবে খেলছো না, তোমরা কিন্তু পাকিস্তান নেক্সট সিরিজে টপ খেলবা, আমরা কিন্তু পাকিস্তান সিরিজটা খুব ভালো খেলেছিলাম 2003 তাই না, হ্যাঁ 2003 আসার পর, তো ওই একটা প্রিপারেশন একদম একটা পার্সোনাল প্রিপারেশন নিয়েছে, কেন উইকেটও মানে আমাদের লোকাল উইকেট যেগুলো এত বাউন্সে ছিল না, ইভেন আমাদের যে আমরা যে প্র্যাকটিস করতাম ওটা তো ফুল উইকেট থাকতো না, টার্ফের মেনটেন হাফ উইকেট থাকতো বঙ্গবন্ধুতে, মানে ঢাকা স্টেডিয়াম ন্যাশনাল স্টেডিয়ামে, তখন ওই একটা জায়গাটায় হাফ থাকতো, তো ওইটাতে প্রিপারেশন যতটুকু হয়ে আমরা গিয়েছিলাম। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নামের যে মানে প্র্যাকটিক্যাল তো একটা ব্যাপার ছিল, নামে এগেনস্ট ম্যাকগ্রা, যেহেতু আমি ওপেনার ছিলাম, গ্লেসপি, যার সাথে ওদের এগেনস্টে আমি ব্যাটিং করছি, তো ওই জায়গায় আমরা সার্ভাইভ করে খেলেছি, বাট এখন আমি মনে হয় ইনশাআল্লাহ অনেক ডিফারেন্ট। রনি ভাই, ডারউইন এবং ম্যাকের ব্যাপারে স্ট্যাটিস্টিক্যালি খুব বেশি তথ্য বাংলাদেশ টিমের কাছে নাই, শান্ত সেটা বলেছেন, যদিও ডারউইনে কিন্তু বাংলাদেশ টপ এন্ড টি20 খেলতে গিয়েছিল, সেই ডেটা থাকার কথা। শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া এ টিমের মধ্যে একটা 4 দিনের ম্যাচ হয়েছিল এবং সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ হয়েছিল, বাট যখন এরকম ম্যাকে তো একেবারে আননোন, মানে এটা তো একদম নতুন উইকেটে খেলা হচ্ছে, সো এই জায়গাটার উপর বেস করে আপনি আসলে কেমন দেখছেন বাংলাদেশ টিম কেমন প্রিপারেশন আসলে নিচ্ছে? অস্ট্রেলিয়ার টুর তো একটা অনেক বড় বিষয়, এবং মানে ইন্ডিয়া, ইংল্যান্ড তারাও তো প্রিপারেশনটা একটু অন্যভাবে নেয়, আপনি কেমন দেখেছেন আসলে এই কথা? বাংলাদেশের প্রিপারেশনটা, দেশে যে প্রিপারেশনটা হয়েছে খুব আইডিয়াল হয় না, এটার মূল কারণ হলো ওয়েদার, বৃষ্টি ছিল, তারা রেগুলার আসলে প্র্যাকটিসটা করতে পারে না, এবং উইকেট ড্যাম ছিল ডেফিনেটলি। অস্ট্রেলিয়া উইকেট আপনার যেমনই হোক, যত খারাপ হোক, কখনো ড্যাম হবে না, অস্ট্রেলিয়া বৃষ্টি হলেও কিন্তু উইকেট ড্যাম হবে না, কিন্তু আমাদের এখানে উইকেট ড্যাম ছিল। গ্রানাইটে প্র্যাকটিস করেছে তারা, কিন্তু গ্রানাইটে তো আসলে আপনি জানেন একদম বেসিক, হ্যাঁ, গ্রানাইটে তো একই রকমের বাউন্সে আসবে, ওখানে তো আর বাউন্স বাড়তি বাউন্স থাকবে, কিন্তু সেই বাউন্স কিন্তু একটু ওঠানামা থাকবে, তাই না, সবই তো আর এক উচ্চতায় আসবে না। এখানে গ্রানাইটে তারা প্র্যাকটিস করেছে কিছু, কিন্তু এর বাইরে স্পেশাল আসলে প্র্যাকটিস এখানে হয় না। একটা ভালো ব্যাপার হলো যে তারা 12 দিন আগে যাচ্ছে সিরিজ শুরু হওয়ার আগে, একটা প্র্যাকটিস ম্যাচও আছে, সো সেটা কাজে লাগবে। ওইখানে যাওয়ার পর কী প্রিপারেশনটা তারা নিতে পারে সেটা হলো খুবই ইম্পর্টেন্ট। দুই ধরনের প্রিপারেশন আছে, একটা তো সেই কন্ডিশন উইকেটের সঙ্গে মানে ক্রিকেটিং প্রিপারেশন, আর একটা হলো মেন আপনার সাইকোলজিক্যাল প্রিপারেশন, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা পার্সোনালি নিতে হবে। অস্ট্রেলিয়ায় ক্রাউড খুব ফিয়ার্স হয়, হয়তো ডারউইনে সেরকম থাকবে না, বা আপনার ম্যাকাইতে হয়তো সেরকম থাকবে না, কিন্তু নর্মালি তাদের ট্র্যাডিশনাল টেস্ট ভেন্যুগুলোতে রাহুল দ্রাবিড়ের একটা কথা মনে পড়ে, তিনি যখন প্রথম অস্ট্রেলিয়া ট্যুরে যাচ্ছেন, মানে অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া তো আসলে ওই যে অনেক সময় পাবলিকের মাঝখান দিয়ে যায়, তো 10-12 বছর বয়সে একটা ছেলে একদম নাক বের করে তাকে বলেছে যে তুমি ডেন ম্যাকডার সামনে 10টা বল টিকতে পারবা, যাও, ঠিক আছে, মানে 10-12 বছর একটা ছেলে, হ্যাঁ,
সো ওখানেই তো একটা হতচকিত হয়ে পড়ার মতো অবস্থা। সো এই ক্রাউড, মিডিয়ার প্রেশার, এগুলো হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে। সো সেগুলোর জন্য একটা সাইকোলজিক্যাল প্রিপারেশন লাগবে, সেটা হয়তো বাংলাদেশের এতটা মানে খুব টাফ হবে না। ওখানে গিয়ে উইকেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা হবে একটা চ্যালেঞ্জ। যদিও একটা পজিটিভ হলো যে ডারউইনে কিন্তু আমরা হয়তো পার্থ বা মেলবোর্নের মতো সেই হাই বাউন্স আমরা পাবো না। না। আমরা যদি ওইখানে এই বাউন্সটা যদি এই লেভেলে থাকে, ডারউইনে আমি আরেকটা নিচে আমরা এক্সপেক্ট করতে পারি আর কি। ওখানে আসলে এর আগে যে সিরিজটার কথা আপনি বললেন, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় স্পিনাররা ম্যাক্সিমাম উইকেট পেয়েছেন। হ্যাঁ, স্পিনারদের হয়তো দাপট থাকবে না, কিন্তু স্পিনার্স উইল হ্যাভ দেয়ার রোল। তাদের একটা গুরুত্বপূর্ণ রোল থাকবে, স্পেশালি সেকেন্ড থার্ড ডের পর থেকে হয়তো থার্ড ডে থেকে আর কি রোল থাকবে। ওইখানে কিন্তু দুটো ম্যাচ হয়েছিল, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা এই দলে দুটো ম্যাচই ডারউইনে হয়েছিল, 2-4 দিনের ম্যাচ হয়েছিল। সেখানে যেটা দেখা গেছিল উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি ছিল বেশিরভাগ সময়, এবং সেকেন্ড ইনিংসে গিয়েও 400 রান করেছে, এরকম আছে 400-450 রান করেছে। Change হয় না wicket খুব বেশি। উইকেট খুব বেশি চেঞ্জ হচ্ছে না, এবং ফোর্থ ইনিংসেও আপনি উইকেট খুব বেশি চেঞ্জ হবে না যদি ব্যাটসম্যানরা অ্যাপ্লিকেশনটা ঠিক মতো করতে পারে। এটা আবার মাথায় রাখতে হবে আপনি কাদের এগেইনস্টে খেলছেন। হ্যাঁ, কামিন্স, হেজেলউড, স্টার্ক, তারা কিন্তু দুনিয়ার যে কোনো মানে ফ্ল্যাটেস্ট অফ দ্য উইকেটেও প্রথম দিনে তারা সেখানে কিছুটা জিপ তারা পাবে, কিছুটা মুভমেন্ট হয়তো তারা পাবে, বাড়তি বাউন্সও পারে, এফোর্ট ডেলিভারি তাদের থাকবে, হেভি বল তারা করবে। সেগুলো তো ভাই এইটুক বেসিক এইটুক সামলাতে হবে আপনাকে। এইটুক যদি সামলানো যায় তাহলে আমি মনে করি যে বাংলাদেশে ভালো সম্ভাবনা আছে। পরের দিকে আবার বড় একটা চ্যালেঞ্জ হবে ন্যাথন লায়ন একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ ওই উইকেটে যে একটু বাড়তি বাউন্সটা থাকবে সেটার জন্য লায়ন আবার কাজে লাগাতে পারে। আমার মনে হয় বাংলাদেশের স্পিনারদেরও বড় রোল সেখানে থাকবে, যদি বাংলাদেশ আসলে সেভাবে ব্যাটসম্যানরা যদি একটু কিছু রান সার্ভাইভ করতে পারে, কিছু রান দিতে পারে, আমরা দুটো স্পিনার নিয়ে কিন্তু সেখানে খেলতে পারি। যেহেতু মিরাজকে আমরা অলরাউন্ডার হিসেবে দেখছি। আপনি যে সিরিজটার কথা বললেন, ওই সিরিজটাতে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে দুটো স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলেছে, থার্ড ম্যাচে আরেকজন অলরাউন্ডার সহ স্পিনিং অলরাউন্ডার সহ 3জন স্পিনার তারা খেলেছে। অস্ট্রেলিয়া এই দল প্রথম ম্যাচে একজন স্পিনার নিয়ে খেলিয়ে তারপরে দেখা গেল যে তাদের স্পিনার দরকার, তখন তাদের ম্যাক্স উইনি যিনি আসলে স্পিন করেন না, ক্যালাওয়ে, তারা পার্ট টাইম স্পিনার, তাদেরকে কাজে লাগিয়েছেন। সো তার পরের ম্যাচে তারা তানভীর সাঙ্গাকে নিয়েছেন, আরেকটা বাড়তি স্পিনার নিয়েছেন। সো স্পিনারদের সেখানে কিন্তু বড় রোল আছে, কিন্তু ব্যাটসম্যানদের আপনার রান করতে হবে, যেটা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার রান করেছিল। আশা করি ব্যাটসম্যানরা পারবে, কিন্তু এই প্রিপারেশনটা হবে ইম্পর্টেন্ট, যে এই রান করার ট্যাকটিক্সটা নিয়ে আমি জাভেদ ভাইয়ের কাছে ফিরবো, যেহেতু আপনার ওই এক্সপেরিয়েন্সটা আছে। আর জাভেদ ভাই, বাংলাদেশের যে লাইন আপটা দেয়া হয়েছে এই জায়গাটায় খুব আমি বলবো যে স্ট্যাটিস্টিক্যালি কিংবা খুব পরিসংখ্যানগতভাবে চিন্তা করে একটু শর্টস নির্ভর ব্যাটসম্যানদেরকে টপ অর্ডারে নেওয়া হয়েছে, এবং খুবই আনইউজুয়াল। মানে ট্রেডিশনাল টেস্ট সেটআপের বাইরে তানজিদ তামিম, সৌম্য সরকার তাদেরকে রাখা হয়েছে, বিকজ অস্ট্রেলিয়ার ওই কন্ডিশনে আসলে ডিফেন্ড করতে গেলে সেখানে ব্যাটসম্যান সার্ভাইভ করতে পারে না, যেটা আমরা দেখি। সো আপনার এই জায়গাটা আসলে কি থট, যে ওই টাইপের বোলারদের এগেইনস্টে যে স্ট্র্যাটেজিতে বাংলাদেশ যাচ্ছে, যে ইনিশিয়াল একটু শর্টস খেলবে, এটাই কি উচিত কিনা? না, প্রথমে দেখেন উইকেট কেমন খেলবে, যেভাবে আমরা কথা বলছিলাম, ডারউইনে কিন্তু এত আমার কাছে মনে হয় না, আমি অনেক আগে খেলেছি, এত ভয়ানক উইকেট হবে না ফাস্ট বলের কাছে। হয়তো ওরা এক্সট্রা বাউন্স করবে, এক্সট্রা পেস করবে, এক্সট্রা এফোর্ট দিয়ে করবে, নো ডাউট। অস্ট্রেলিয়া মাঠে অলওয়েজ এগেনস্ট চ্যালেঞ্জ। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় এখন যে আপনি বললেন, সৌম্য বলেন বা তানজিদ বলেন, যারাই বলেন এগ্রেসিভ খেলবে, কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনি বাজে বলকেই মারবেন। আপনি যেটা শর্ট বল আপনার জোনে, তানজিদ যদি শর্ট বল হয় উনি ভালো খেলেন, সৌম্য উপরে ভালো খেলেন, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যতই এগ্রেসিভ খেলেন কিন্তু আপনাকে সার্ভাইভ করে খেলতে হবে টেস্ট ম্যাচে। আপনি হয়তো মনে করবেন যে না, আপনি মানে যেমন T20-তে বলে আমরা এগ্রেসিভ খেলতে কোনো চয়েস নাই, কিন্তু টেস্ট ম্যাচে আপনাকে কিন্তু সার্ভাইভ করেই খেলতে হবে। আপনি যতই স্ট্রোক খেলেন, আপনি এগ্রেসিভ খেলবেন কোনটা, আপনার শর্ট বল দুটো ছাড়বেন, একটা পুল করবেন, যেটা আমরা আগে ছাড়তাম, ছেড়ে আমরা পূরণ করতাম। এখন লেটেস্ট ক্রিকেট এমন হচ্ছে টেস্ট ম্যাচে একদিনে 400 রান হয়, 450 রান হয়। তো ওই একটা জায়গায় যেহেতু আপনার মাথায় রাখতে হবে আমার অ্যাবিলিটি কতটুকু আছে, তাই তানজিব এক্সট্রা কিছু না করে যদি সার্ভাইভ, সৌম্য যদি খেলে উনি 11-এ, তাহলে ওই এক্সট্রা কিছু না করতে চায়, নর্মাল খেলা খেলে আমি সার্ভাইভ করে খেলবো। কারণ উনি যে স্ট্রোক খেলা পছন্দ করেন বা তানজিব, ওরা এমনি স্ট্রোক খেলবে ওর জোনে পড়লে। কিন্তু আমরা যদি না আমরা অ্যাটাকিং ওদেরকে অ্যাটাক করবো, তাহলে এটা ব্যাকফায়ার করবে। রনি ভাই, স্কোয়াডটা কেমন মনে হয়েছে বা কেমন লেগেছে? একটু আনইউজুয়াল কাইন্ড অফ স্কোয়াড, কারণ টেস্ট ক্রিকেটে আমরা দেখছিলাম যে কমন কয়েকজন প্লেয়ারের উপর ইনভেস্ট করা হচ্ছিল, বাট ফর দিস পার্টিকুলার ট্যুর বোঝা যাচ্ছে যে একটু অ্যাটাকিং ইন্টেন্টে বাংলাদেশ যাচ্ছে। হ্যাঁ, সিলেক্টররা যে টিম সিলেক্ট করে অনেকদিন পরে দেখতে পেরেছি আর কি। মানে সত্যি অর্থে বাংলাদেশের তো বেশিরভাগ প্লেয়ার পিক্স দেমসেলফ, মানে রেডি থাকে 12-14 জন প্লেয়ার, আমরা আউট অফ দ্য বক্স কিছু দেখি না। তো এবার আমি সৌম্য ভাইকে বলেছি যে আপনারা যে সৌম্য সরকারকে নেওয়ার সাহসটা দেখিয়েছেন, এটা একটা অসাধারণ ব্যাপার হয়েছে। কার্যকর হবে কি না হবে সেটা পরে কথা, কিন্তু পেছনে একটা স্পেসিফিক থট প্রসেস আছে, যে না ঠিক আছে, যে তারা একটা সুনির্দিষ্ট কিছু ভাবনা থেকে নিয়েছে। জাভেদ ভাই যেটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট হবে। আমরা চিন্তা করছি তানজিদ তামিম, সৌম্য যাবে, তারা একদম অ্যাটাকিং খেলবে। অ্যাটাকিং মানে প্রতি বলে মারা তা কিন্তু না,
সার্ভাইভ করাটা ইম্পর্টেন্ট। সেখানে আপনার বেশিরভাগ বল আপনাকে ছাড়তে হবে, তাদের যে জোনে বল- পড়লে তারা মারবে। এক্স্যাক্টলি, তাদের জোনে তাদের শক্তির জায়গায় পড়বে, যে বলটাকে 4 মারার কথা সেই বলটা তাকে 4 মারবে, সেটা হলো আপনার এগ্রেসিভ ক্রিকেট বা পজিটিভ ক্রিকেট। সো আমি মনে করি তানজিদ তামিম, সৌম্য সরকার সেই অ্যাবিলিটি আছে। সম্ভবত বডিতে যে বাউন্সারগুলো আছে মোটামুটি ভালো সামলাতে পারেন, আমি বলছি না ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু বাংলাদেশে তো অপশনস খুব কম, তিনি পারেন। সেই জায়গাটা তানজিদের আবার একটু ঘাটতির জায়গা আছে, কিন্তু তানজিদ ইন জেনারেল পুল ভালো খেলেন, এবং যেহেতু ডারউইনে খেলা এবং সেখানে হয়তো বল খুব রাইজ করবে না, খুব গতিময় হয়তো হবে না, এই দুজনেরই কিন্তু ভালো করার চান্স আছে। আমি পজিটিভ দেখি এই কারণে যে দুজনের একজনও যদি টিকে যায় এবং 40-50 রানের একটা ইনিংস খেলতে পারে, সেটা হলো যে ড্রেসিং রুমে ওই একটা খুব ভালো মেসেজ দিবে, খুব ভালো একটা ভাইব দিবে। আমার মনে আছে ওয়েলিংটনে বাংলাদেশ যখন ওই সাকিব আল হাসান এবং মুশফিকুর রহমানের সেই জুটিটা যখন হলো, এটা কিন্তু উইকেট প্রথম দিনে বৃষ্টি হয়েছিল, উইকেট ছিল একদম সবুজ। জি। তামিম ইকবালের একটা ইনিংস ছিল 55 রানের, 11টা 4 মেরেছিল। ওই ইনিংসটা এত ভাইটাল ছিল, ওই যে 55 রান ট্রেন্ট বোল্টকে মারছে, টিম সাউদিকে মারছে, তারপরে উইকেট আস্তে আস্তে ইজিয়ার হয়ে গেছে, ওয়েলিংটন আস্তে আস্তে ইজিয়ার হয়ে যায়, পরে মুশফিক এবং সাকিবকে সাকিব আল হাসান। বিশাল একটা জুটি করেছে। সো ওই কাজটা যদি সৌম্য এবং তানজিদের কেউ করতে পারে, তাহলে আমি মনে করি যে ওই যে আমরা রানটা চাচ্ছি 400+ এরকম রান, সেটা বাংলাদেশ করতে পারবে। ওকে জাভেদ ভাই, আমাদের সময়টা শেষের দিকে চলে এসেছে। নাহিদ রানা নাই, সেটা আমরা জানি, এটা বাস্তবতার জায়গা, কিন্তু নাহিদ রানাকে আমরা অনেক বেশি ওভার এস্টিমেট করতে গিয়ে তাসকিনকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করছি কিনা। কারণ আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, সাম্প্রতিক সময় টেস্টে কিন্তু প্রথম ব্রেক থ্রু আমাদেরকে তাসকিন দেয়, প্রথম স্পেলের প্রথম ব্রেক থ্রু তাসকিন দেয়, দ্বিতীয় স্পেলের প্রথম ব্রেক থ্রু তাসকিন দেয়। সো তাকে আমরা আন্ডার এস্টিমেট করে ফেলছি কিনা। সোশ্যাল মিডিয়ার কারণে হচ্ছে। সোশ্যাল মিডিয়া যদি আমরা স্বাভাবিক আমাদের মানে উৎসাহ বা এক্সপেকটেশন, একদমই নতুন ছেলে একটা আইসে ডোমিনেট করছে, ওইটার জন্য। বাট সিলেক্টররা আমার কাছে মনে হয় ওরা ভালোই জানে যে আমি কাকে দিয়ে আমি ইউজ করবো কাকে। আর রানার ব্যাপারটা বলছি কেন, রানা একটু আনলাকি কেন, রানা এই জায়গাটা হলো একটা বড়, যেহেতু উনি যেভাবে পারফর্ম করছিলেন আমাদের হোম ক্রিকেটে বা জিম্বাবুয়েতে গিয়েছেন, এটা যদি উনি খেলতে পারতো না, মেন্টাল এই সেম দলের জন্য আমি একটা মেসেজ দিব, এই সিরিজটা যদি বাংলাদেশ ভালো খেলে না, তাহলে হবে কি নেক্সট যে আমাদের অ্যাওয়ে সিরিজগুলো, কারণ যেহেতু অস্ট্রেলিয়ার নাম বলে কথা, এগেনস্ট অস্ট্রেলিয়া ইন অস্ট্রেলিয়া, জি। এটা একটা সেম নাহিদ রানার ক্ষেত্রেও ও যদি এই সিরিজে মানে খেলতে পারতো ভালো, তাহলে ও যখন অ্যাওয়েতে যাবে নিউজিল্যান্ড, কারণ আমরা কিন্তু বোলিং কিন্তু স্ট্রাগলিং করেছি অ্যাওয়েতে গিয়ে। ফাস্ট বোলিংয়ে আমরা মনে করতাম কি মানে জোরে করা মানে জায়গায় করতে হবে, আপনার একদম রাইট প্লেসে করতে হবে, তো ওই জায়গায় কিন্তু আমরা করতে পারতাম না কিন্তু আমাদের ফাস্ট বোলার। এখন তো অনেক ম্যাচিউর, তো ওই জন্য রানার জন্য একটা বিগ ব্লো, কে হয়তো দেশের জন্য দরকার ছিল, ওর জন্য দরকার ছিল, খুব ম্যাচিউর হয়ে যেত এই সিরিজটা যদি ভালো খেলে আসতো। সেম অ্যাজ বাংলাদেশ টিমও যদি এটা এই সিরিজটা ভালো খেলতে পারে, তাহলে আমাদের অ্যাভেজুলার ট্যুর আছে, যেমন জিম্বাবুয়েতে আমরা স্ট্রাগলিং করেছি, তাই না, আমরা হেরে গিয়েছি, স্ট্রাগলিং তো করিনি, আমরা ওয়ানডেতে হারলাম, টেস্টে হারলাম। তো এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট মেন্টালি, যখন আপনি ভালো খেলে ফেলবেন মাঠের ক্রিকেট, তখন আপনি অফ দি কনফিডেন্সের জায়গা যেটা বিশ্বাসের জায়গা কংক্রিট হবে, জি। কেন আমরা অ্যাওয়েতে গিয়ে ভালো, যেটা ইন্ডিয়া গাঙ্গুলি আসার পর আগে ইন্ডিয়া এমনি টপ খেলতো, কিন্তু বাইরে গিয়ে স্ট্রাগলিং করতো বা হারতো, জিততো না, পরে জিতা শুরু করলো, ড্র করা শুরু করলো। সেম বাংলাদেশ যদি এটা ভালো খেলে আসে, তখন অ্যাওয়েতে গিয়ে বাংলাদেশ কনসিস্টেন্ট ভালো খেলা শুরু করবে। কনফিডেন্সটা সেই জায়গাটা পাবে। Concrete confidence হবে। আমরা কি 30 সেকেন্ড সময় পাবো রনি ভাইয়ের জন্য? যদি আমরা 30 সেকেন্ড সময় পাই, রনি ভাই ওই জায়গাটাই বলি, তাসকিনকে আমরা অনেক বেশি আন্ডারস্টিমেট করে ফেলি কিনা। মানে আমরা ধরে নিচ্ছি যে এই সিরিজ আমাদের আসলে কিছু নাই, আর বোলিং আর কিছু নাই, নাহিদ রানা নাই, মানে কিছু না, নাই, এটা একদমই বাট দেয়ার ইজ অলসো তাসকিন, দেয়ার ইজ অলসো হাসান মাহমুদ। অবশ্যই, এবং হাসান মাহমুদ খুবই ক্লাস বোলার, দুই দিকে সুইং করতে পারেন। তাসকিন তো গত কয়েক বছরে তার পারফরমেন্স তো অসাধারণ, ওয়ার্ল্ড ক্লাস। ডেফিনেটলি নাহিদ রানার যে এক্সাইটমেন্টটা আছে, এবং আমাদের তো এই ধরনের কোনো বোলার কম ছিল না হিস্ট্রিতে, এই কারণে আসলে তাকে ঘিরে এতটা শোরগোল, বা এবং অস্ট্রেলিয়ান মিডিয়াও কিন্তু, অস্ট্রেলিয়ান ক্রিকেট ফ্র্যাটার্নিটিও তাকে দেখার অপেক্ষায় ছিল। সেই জায়গায় একটা বড় হাহাকারের জায়গায় আছে। বাট তাসকিন তো তাসকিন, আমি আশা করি যে তাসকিন এবং হাসান মাহমুদ সঙ্গে যেই খেলুক, তারা আশা করি যে পূরণ করতে পারবেন ওই নাহিদ রানার ঘাটতিটা। নাহিদ রানার ওই এক্সাইটমেন্টটা হয়তো আনতে পারবেন না, কিন্তু উইকেট এনে দিতে পারবেন, উইকেট এনে দিতে পারবে, সেই প্রত্যাশা অবশ্যই করতে চাই। জাভেদ ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। রনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে এর আগে যুক্ত ছিলেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, সম্মানিত পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের স্যাটারডে নাইট স্পোর্টসের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।